ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আসলে আমরা খুবই গভীর মর্মাহত হয়েছি এবং ইরানে 5 দিনের শোক পালন করছে। সেই সাথে যে মুসলিম বিশ্বের অনেক দেশেই একটা শোকের পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম রাইসি তিনি আজারবাইজান এবং ইরানের যৌথ উদ্যোগে একটি যে বাঁধ নির্মাণ সেটা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে আরেকটি তেল ক্ষেত্র উদ্বোধন করবেন। সেখানে যাওয়ার পথেই তার যে হেলিকপ্টার ছিল এবং তার সাথে আরও বাকি 7 জন ছিল, তাকে নিয়ে 8 জন সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই হেলিকপ্টারে হয়তো কোনো বিস্ফোরণ ঘটে অথবা আগুন জ্বলে যায়। তখন তাদেরকে যে উদ্ধার করা হয় 18 ঘন্টা পরে, তাহলে এই 8টি লাশই পাওয়া যায়। এটি খুবই মর্মান্তিক, দুঃখজনক এবং ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় কার্য পালন করতে গিয়েই তিনি এভাবে মৃত্যুমুখে পতিত হলেন। এই 8 জনই শহীদ হয়েছেন। ইব্রাহিম রাইসির একটি সুনাম আছে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং মুসলিম বিশ্বে। একজন সাফসুতোর নেতা হিসাবে, পরিচ্ছন্ন নেতা হিসাবে তার বেশ একটি পরিচিতি আছে এবং এই ইব্রাহিম রাইসি আন্তর্জাতিকভাবে ইরানকে বেশ একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছে। কারণ তার যে রাজনৈতিক দূরদর্শিতা এবং তার যে মনোবল এবং জাতিকে ঐক্যবদ্ধ করা এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা, সেই সাথে সাথে যে ফিলিস্তিনের ব্যাপারে তার যে ভূমিকা, নিশ্চয়ই সেটা প্রশংসিত হবে এবং সারা জীবনেই এই মুসলিম বিশ্বের মানুষজন তাকে স্মরণ করবে। তবে এইটা দুর্ঘটনা নিছক নাকি অন্য কিছু, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখনও পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে তদন্ত যখন হবে তখন বোঝা যাবে যে এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না। কেউ কেউ হয়তো অন্য কোনো কারণ খুঁজতে চেষ্টা করছে, কিন্তু ইরানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি। এটাকে নিছক একটি দুর্ঘটনা হিসাবেই ধরা হচ্ছে। ইব্রাহিম রাইসির জীবন ইতিহাস অনেক সমৃদ্ধ। তিনি একজন সৎ মানুষ, সৎ শাসক। অভ্যন্তরীণ সকল সমস্যা সমাধান করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি যখন আইন বিভাগের প্রধান ছিলেন, বিচার বিভাগের প্রধান ছিলেন, তখনও তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং প্রশংসিত হয়েছে। তারপরে অভ্যন্তরীণ যে মূল্যস্ফীতি, সেগুলির জন্য তিনি লড়াই করেছেন, যাতে সাধারণ মানুষ কম মূল্যে জিনিসপত্র খেতে পারে, পড়তে পারে, সেগুলির ব্যাপারে তিনি খুব পরিশ্রমী ছিলেন। এবং বৃহৎ শক্তিগুলোর সাথেও তার একটি ভালো সম্পর্ক ছিল। রাশিয়ার সাথে তার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, চীনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে সৌদি আরবের সাথে তাদের যে একটি বিরোধপূর্ণ অবস্থা ছিল, ইব্রাহিম রাইসির সময়েই সেই বিরোধটা দূর হয়ে গিয়েছে এবং সৌদি আরবের সাথে তাদের একটি চীনের মাধ্যমে ইরানের একটি সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে চীন এবং সৌদি আরব ইয়েমেনে পরস্পর মুখোমুখি যুদ্ধরত ছিল। কারণ ইয়েমেনে সেখানে 2টি গ্রুপ কাজ করছে। একটি গ্রুপ হলো সৌদির পক্ষ হয়ে, আরেকটি গ্রুপ হলো ইরানের পক্ষ হয়ে। দীর্ঘদিন যাবৎ সেই যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধ অনেকটা স্থগিত হয়ে গেছে আজকে। তো তারপরেও বলবো যে এই ইব্রাহিম রাইসির বিকল্প নেতা জানি না আসবে কি না, তবে তিনি যা করে গেছেন ইরান জাতি চিরদিন তাকে মনে রাখবে এবং মুসলিম বিশ্ব তাকে মনে রাখবে। কারণ সম্প্রতি ফিলিস্তিনকে কেন্দ্র করে এবং সিরিয়াতে যে কয়েকজন জেনারেলকে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েলের উপরে যে হামলা করেছে, এটাও একটি বিশাল ইতিহাস এবং ইরানকে জাগ্রত করেছে। সারা পৃথিবীতে ইরানকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেটা অস্ত্রশস্ত্র এবং কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমেই তিনি কিন্তু ইরানকে একটা মোটামুটি উচ্চ জায়গায় তিনি প্রতিস্থাপন করে গেছেন। তো যাই হোক, তিনি চলে গেছেন পরপারে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং তার যেই অসমাপ্ত কাজগুলো, তার উত্তরসূরিরা সেই অসমাপ্ত কাজগুলো সঠিকভাবে করুক, এটি আমরা আসলে প্রত্যাশা করি। এবং ইরানের সমৃদ্ধি এবং ইরানের যে
রাজনৈতিক স্থিতিশীলতা এটা বজায় থাকুক এবং তাদের নেতৃত্ব মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হোক এবং সবগুলো দেশের সাথে যাতে একটি ভালো সুসম্পর্ক রেখে ইরান এবং মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্ব এগিয়ে যেতে পারে সেদিকে আমাদের সবার নজর এবং তার জন্য তার আত্মার জন্য আমরা দোয়া কামনা করি এবং তিনি বেহেশতিবাসী হন। ধন্যবাদ সবাই।